বন্ধুরা, একটা সরকার ইঁদুর মারার জন্য মানুষকে টাকা দিয়েছিল, আর তার ফলে দেশে ইঁদুরের সংখ্যা আরো বেড়ে গিয়েছিল। আজকে জানবো ভালো উদ্দেশ্যে নেওয়া একটা সিদ্ধান্ত কিভাবে পুরো উল্টো ফল দিতে পারে। অর্থনীতিতে এটাকে বলা হয় কোবরা ইফেক্ট। নামটা শুনতে অদ্ভুত লাগলেও এর পেছনের গল্পটা আরো অদ্ভুত। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই একটা ধারণা বুঝে গেলে আপনি বুঝে যাবেন কেন পৃথিবীর অনেক বড় বড় সরকারি পরিকল্পনা ভালো উদ্দেশ্য নিয়ে শুরু হলেও একদম উল্টো ফল দেয়। গল্পটা শুরু হয় ব্রিটিশ আমলের ভারতে। তখন দিল্লি শহরে বিষধর কোবরা সাপের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। মানুষ ভয়ে অস্থির। তখন ব্রিটিশ প্রশাসন একটা বুদ্ধি বের করলো, যে কেউ একটা মৃত কোবরা সাপ নিয়ে আসলে তাকে টাকা দেওয়া হবে। যুক্তিটা একদম সহজ ছিল, মানুষ টাকার লোভে সাপ মারবে আর শহর থেকে সাপের সংখ্যা কমে যাবে। শুরুর দিকে সত্যি তাই হলো। মানুষ দলে দলে সাপ ধরে নিয়ে আসতে লাগলো, টাকা নিয়ে যেতে লাগলো। প্রশাসন খুশি মনে হচ্ছিল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিন পর একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। রাস্তায় কোবরা সাপ কমছেই না, উল্টো যেন বাড়ছে। প্রশাসন অবাক হয়ে খোঁজ নিতে শুরু করলো ঘটনা আসলে কি। আর যা জানা গেল তা শুনে যে কেউ হতভম্ব হয়ে যাবে। মানুষ বুঝে গিয়েছিল সাপ ধরে নিয়ে আসলেই টাকা পাওয়া যায়, তাই বনে জঙ্গলে গিয়ে সাপ খোঁজার কষ্ট না করে তারা বাড়িতেই কোবরা সাপের চাষ শুরু করে দিয়েছিল। নিজেরাই সাপ পালন করত, তারপর সেগুলো মেরে সরকারের কাছে নিয়ে গিয়ে টাকা নিত। মানে যেই পরিকল্পনা সাপ কমানোর জন্য করা হয়েছিল সেটাই হয়ে দাঁড়ালো সাপ বাড়ানোর কারখানা। ব্রিটিশ প্রশাসন যখন এটা বুঝতে পারলো, তারা সাথে সাথে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু তখন আরেকটা বিপর্যয় ঘটলো। যারা বাড়িতে সাপ পালন করেছিল তাদের কাছে তখন শত শত অপ্রয়োজনীয় কোবরা সাপ পড়ে রইলো। টাকা তো আর পাওয়া যাবে না, তাই তারা কি করলো জানেন, সবগুলো সাপ ছেড়ে দিল রাস্তায়। ফলে যেই সমস্যাটা সমাধানের জন্য এত আয়োজন করা হয়েছিল, শেষ পর্যন্ত দিল্লির রাস্তায় কোবরা সাপের সংখ্যা আগের চেয়েও বেড়ে গিয়েছিল। এখান থেকেই অর্থনীতিতে জন্ম নিল একটা নতুন শব্দ, কোবরা ইফেক্ট। মানে একটা সমস্যা সমাধানের জন্য নেওয়া পদক্ষেপ উল্টো সেই সমস্যাটাকে আরো বড় করে তোলে। আর মজার ব্যাপার হলো, এই একটা ঘটনা ইতিহাসে বারবার ঘটেছে। চলুন আরেকটা উদাহরণ বলি। ফরাসি উপনিবেশের আমলে ভিয়েতনামের হ্যানায়ন শহরে ইঁদুরের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। তখন ফরাসি প্রশাসন একটা নিয়ম করলো, যে কেউ একটা ইঁদুরের লেজ নিয়ে আসবে তাকে পুরস্কার দেওয়া হবে। পুরো ইঁদুর না এনে শুধু লেজ আনতে হবে, কারণ লেজ গোনা সহজ। আর একবার লেজ কাটলে ইঁদুরটা মেরে ফেলার প্রমাণ হয়ে যায়। কিন্তু কিছুদিন পর মানুষ শহরের রাস্তায় লেজবিহীন ইঁদুর ঘুরে বেড়াতে দেখতে লাগলো। আসল ঘটনা কি ছিল জানেন, মানুষ ইঁদুর ধরে শুধু লেজটা কেটে নিত, তারপর ইঁদুরটাকে জীবিত অবস্থায় আবার ছেড়ে দিত, কারণ যাতে সেই ইঁদুরটা আবার বাচ্চা দেয় আর ভবিষ্যতে আরো বেশি লেজ পাওয়া যায়। এমনকি কিছু মানুষ তো লুকিয়ে ইঁদুরের খামারও তৈরি করে ফেলেছিল, ঠিক যেমনটা দিল্লিতে সাপের ক্ষেত্রে হয়েছিল। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা কোনো একবারের কাকতালীয় ঘটনা না, এটা মানুষের স্বভাবের একটা গভীর সত্য। মানুষকে যখন একটা নির্দিষ্ট ফলাফলের জন্য পুরস্কার দেওয়া হয়, মানুষ সেই ফলাফলটাই অর্জন করার চেষ্টা করে, আসল সমস্যাটা সমাধান না করেই। এখন প্রশ্ন হলো, এই একই জিনিস কি আজকের যুগেও ঘটে? উত্তর হলো প্রতিনিয়ত ঘটে। ধরুন কোনো কোম্পানি তার কর্মীদের বলল যে যত বেশি বাগ খুঁজে বের করবে সফটওয়্যারে, তাকে তত বেশি বোনাস দেওয়া হবে। শুনতে খুব ভালো পরিকল্পনা মনে হয়, তাই না? কিন্তু বাস্তবে কি হয়েছিল জানেন, কিছু প্রোগ্রাম ইচ্ছাকৃতভাবে কোডে ছোট ছোট বাগ ঢুকিয়ে দিত, তারপর নিজেই সেটা খুঁজে বের করে বোনাস নিয়ে যেত। মানে সফটওয়্যারের মান বাড়ানোর বদলে পুরো পরিকল্পনাটাই হয়ে গেল টাকা কামানোর একটা কৌশল। আরেকটা বিখ্যাত উদাহরণ আছে, সোভিয়েত ইউনিয়নের সময় একটা কাঁচ কারখানাকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, তারা যত বেশি ওজনের কাঁচ উৎপাদন করবে তত বেশি পুরস্কার পাবে।
ফলাফল কি হলো জানেন? কারখানাটা এত মোটা আর ভারী কাঁচ বানাতে শুরু করলো যে সেই কাঁচ দিয়ে দিনের আলোয় ঠিক মতো ভিতরে ঢুকতো না। পরে যখন নিয়ম বদলে বলা হলো কাঁচের সংখ্যার ভিত্তিতে পুরস্কার দেওয়া হবে, তখন কারখানাটা উল্টো এত পাতলা আর ভঙ্গুর কাঁচ বানাতে শুরু করলো যে সেগুলো হাত দিয়ে ধরলেই ভেঙে যেত। তাহলে বুঝতেই পারছেন সমস্যাটা কোথায়। যখন আপনি একটা জটিল সমস্যাকে একটা সহজ সংখ্যা দিয়ে মাপার চেষ্টা করেন, যেমন সাপের সংখ্যা, ইঁদুরের লেজ, কাচের ওজন, তখন মানুষ সেই সংখ্যাটাকেই টার্গেট করে ফেলে, আসল সমস্যাটা ভুলে যায়। অর্থনীতিতে এটাকে বলে গুড হাইস ল। এর মূল কথা হলো একটা পরিমাণ যখনই লক্ষ্যে পরিণত হয় সেটা আর ভালো পরিমাপ থাকে না। এখন একটু ভাবুন তো, আমাদের চারপাশে এমন আর কোথায় কোথায় এই জিনিসটা ঘটতে পারে? স্কুলে যখন শুধু পরীক্ষার নম্বর দিয়ে একজন ছাত্রের মেধা মাপা হয়, তখন অনেকে আসল শেখাটা বাদ দিয়ে শুধু নম্বর তোলার কৌশল শিখে ফেলে। কোনো কোম্পানিতে যখন শুধু বিক্রয় সংখ্যা দিয়ে একজন কর্মীর সাফল্য মাপা হয়, তখন কেউ কেউ গ্রাহকের প্রকৃত চাহিদার কথা ভুলে গিয়ে যেভাবেই হোক বিক্রি বাড়ানোর দিকে ঝুঁকে পড়ে। আর এই কারণেই আজকের দিনে বড় বড় অর্থনীতিবিদ আর নীতি নির্ধারকরা যে কোনো নতুন নিয়ম বা প্রণোদনা তৈরির আগে অনেক সতর্ক থাকেন। কারণ তারা জানেন মানুষ একটা নিয়মকে ঠিক যেভাবে ভাবা হয়েছিল সেভাবে না নিয়ে নিজের সুবিধার মতো ব্যবহার করা একটা পথ ঠিকই খুঁজে বের করে ফেলবে। তাহলে এখান থেকেই আমরা কি শিখলাম? যে কোনো পরিকল্পনা তা যত ভালো উদ্দেশ্যে নেওয়া হোক না কেন, যদি এর পেছনে মানুষের আচরণ ঠিক মতো বিবেচনা করা না হয়, তাহলে সেই পরিকল্পনা উল্টো ফল দিতে পারে। অর্থনীতি শুধু সংখ্যা আর গ্রাফের বিষয় না, এটা আসলে মানুষ কিভাবে প্রণোদনার সাথে প্রক্রিয়া দেখায় তারই একটা গল্প। আপনার কি মনে হয় আমাদের চারপাশে হয়তো আপনার নিজের অফিসে বা স্কুলেও এমন কোনো কোবরা ইফেক্ট চলছে যেটা আমরা খেয়ালই করছি না? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।